আপনি আমাদেরকে জানাবেন যে নিঃসন্দেহে আপনি ফলো করছিলেন যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিষয়টি, শেষ কি পরিস্থিতি আসলে আছে, ইরানের যে পাল্টা হামলা সেটির তীব্রতা কতটা রয়েছে, কিংবা তেহরানে যেই হামলা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী, সেটি ঠিক কতদিন পর্যন্ত আরও এটি সংঘাত বাড়তে পারে? মার্কিন প্রশাসন থেকে আরও কোনো বার্তার আপডেট আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ইরানে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে সেটি গড়িয়েছে আসলে ষষ্ঠ দিনে। এখন পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে ইরানেরই বেশি হয়েছে। এরই মধ্যে 1000-এর বেশি মানুষ মারা গেছে ইরানে, এবং এই যুদ্ধ শুধুমাত্র ইরানেই এখন সীমাবদ্ধ নেই। লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেখানে প্রায় 50 জনের মতো মারা গেছে। আজ সকাল থেকেও দক্ষিণ লেবাননে হামলা বাড়িয়েছে, একই সঙ্গে ইরানের তেহরানেও হামলা বাড়িয়েছে। সব কিছু মিলিয়ে পরিস্থিতিটি এমন দিকে এগুচ্ছে যে এটি আসলে কবে নাগাদ শেষ হবে সে সম্পর্কে কোনো আসলে ধারণাই পাওয়া যাচ্ছে না। বিষয়টি এইরকম হয়েছে যে সবশেষ প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে 4 সপ্তাহ এই যুদ্ধ তিনি চালিয়ে যাবেন, পরবর্তীতে 5 সপ্তাহ। এখন সবশেষ যেটি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়েছেন যে এটি 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চালিয়ে যাবে, এমনটা তিনি জানিয়েছেন। এবং তারা বলছেন যে মার্কিন যে লক্ষ্য সেটি অর্জিত হওয়া পর্যন্ত এই যুদ্ধ তারা চালিয়ে যাবেন। কিন্তু এরই মধ্যে যে যুদ্ধের বিস্তৃতি সেটি আসলে চারপাশেই ঘটেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে আশপাশের যে দেশগুলো রয়েছে ইরানের পার্শ্ববর্তী সেগুলোতে ছড়িয়েছে। এরই মধ্যে আপনি জানেন যে এই মার্কিন এবং ইসরায়েলের হামলার জবাবে মূলত ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। মার্কিন যেই ঘাঁটিগুলো রয়েছে সেগুলো কাতার, কুয়েত, ইরাক থেকে শুরু করে শেষ পর্যন্ত হামলা হয়েছে মূলত তুরস্কেরও ঘাঁটি লক্ষ্য করে মূলত হামলা চালানো হচ্ছিল। কিন্তু তুরস্কের যে নেটোভুক্ত দেশ হওয়াতে নেটোর যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটির মাধ্যমে সেই ড্রোন কিন্তু ইন্টারসেপ্ট করা হয়েছে, এমনটা দাবি করেছে তুরস্ক। এবং তুরস্ক এটি নিয়ে প্রতিবাদও জানিয়েছে। ইরানি দূতাবাসের যে কর্মকর্তা তাকে তলব করে মূলত এই প্রতিবাদ জানিয়েছে। সব কিছু মিলিয়ে এই যুদ্ধ আসলে কতদূর এগোয় বা কতদিন চালিয়ে যায় এই পক্ষগুলো সেটি আসলে এখন পর্যন্ত পরিষ্কার না হলেও মার্কিন যেই তথ্য, মার্কিন যে পরিকল্পনা সেটির আলোকে বোঝা যায় যে এটি বিস্তৃতি অন্তত 2 মাস লাগতে পারে, এমনটা কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে সবশেষ এসেছে। নূর, আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যার পর থেকে নতুন যে নেতা বাছাইয়ের প্রক্রিয়া আমরা দেখছিলাম, গতকালকেও সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল। তো ইরান সরকার এই মুহূর্তে আসলে সেই যে শূন্যতা তৈরি হয়েছে নেতৃত্বে, সেখানে আমরা শুনেছি যে আয়াতুল্লাহ আলী খমেনির পুত্র যিনি, তার কথাও আলোচনায় ছিল। সেই বিষয়টি যদি একটু জানান যে এই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা, এবং একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে যে আক্রমণ চালানো হয়েছিল, ইরান আসলে এটাতে ঠিক কতটা সুবিধা করতে পারলো, মার্কিন যুক্তরাষ্ট্র এটির জন্য প্রস্তুত ছিল কিনা, বা তারা এটি ভেবে রেখেছিল কিনা যে ইরান আসলে তাদের ঘাঁটিগুলোতে মধ্যপ্রাচ্যের সেগুলোতে আক্রমণ করতে পারে এইভাবে? দেখুন, ইরানের যে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি ইরানের যে নতুন শাসন ব্যবস্থা কিংবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু ইরানের এই যুদ্ধটিকে একটি নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে নিয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে ইরানের যে সরকার ব্যবস্থা বা নতুন করে নেতৃত্বে কারা আসবে বা এটি নিয়ে কী ধরনের পরিকল্পনা চলছে সেই সংক্রান্ত একটি বিষয় সামনে এসেছিল গত একদিন আগে। সেখানে একটি বৈঠক হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় একটি কৌম এলাকায়। সেখানে যে এই নেতা নির্বাচনের জন্য একটি সভা হবার কথা ছিল এবং সেটি ভিন্ন তথ্য আছে, সেটি ভিডিও কনফারেন্সে হবার কথা ছিল। কিন্তু সেখানটাতে দেখা যাচ্ছে যে সেই জায়গাটিতেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে হামলা চালিয়েছে, যদিও যেই ভবনটিতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল সেটিতে কেউ ছিলেন না, এমনটা কিন্তু তথ্য আসছে। কিন্তু এমনও বিষয় রয়েছে যে ইরান যে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া সেটিতে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর তার ছেলে মোস্তফা খামেনিকেই মূলত গণমাধ্যমগুলো বলছে যে তাকে সর্বোচ্চ তালিকায় রাখা হয়েছে, তাকে সর্বোচ্চ নেতা নির্বাচন করার ক্ষেত্রে। কিন্তু
এখন যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে যে এটি দু একটি গণমাধ্যম এবং পশ্চিমা গণমাধ্যমের দাবি যে মোস্তফা খামেনিকেই মূলত সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু সাধারণ যে আল জাজিরা কিংবা অন্যান্য গণমাধ্যম থেকে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়নি বা তারা এ সংক্রান্ত কোনো খবরও কিন্তু এরই মধ্যে প্রকাশ করেনি। তবে খামেনির ছেলেদের মধ্যে তিনি সর্বোচ্চ এই রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে জড়িত ছিলেন। তিনি আইআরজিসির একজন শীর্ষ কর্মকর্তাও। একই সঙ্গে আইআরজিসির পক্ষ থেকেও তাকে মনোনীত করার জন্য এক ধরনের চাপ দেয়া হচ্ছে, এমন তথ্য কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি এবং ইরানের যে বর্তমান যে শাসন কাঠামো, আয়াতুল্লাহ আলী খামেনির নিচের স্তরের যেই শীর্ষ নেতারা রয়েছেন, বিশেষ করে প্রেসিডেন্ট, একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যেই ব্যবস্থা রয়েছে এখন পর্যন্ত বিদ্যমান, তারাই মূলত এই যুদ্ধের যে প্রেক্ষাপট এবং যুদ্ধের পরিস্থিতি সেটিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা যদি আরেকটু চিন্তা করি, সেটা হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকালই বলেছেন যে ইরানের যে বর্তমান যে সরকার ব্যবস্থা সেটির যদি চিন্তা করা হয় তাহলে নতুন যেই কাঠামো তৈরি হবে বা নতুন যেই নেতা নির্বাচিত হবে তাকেও তারা টার্গেট করবেন, এমনটা তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে ইরানে যে যুদ্ধ পরিস্থিতি এখন চলছে, যে যুদ্ধ তারা চালাচ্ছে সেটিতে ইরানের অবস্থা বেশ ভালো এবং তিনি দাবি করছেন যে 10-এ 10 মার্ক তিনি পেতে পারেন, এমনটা কেউ কেউ বলছেন। কিন্তু তিনি নিজে দাবি করছেন যে 10-এর মধ্যে তিনি 15 মার্কস পেতে পারেন, এমনটা তিনি দাবি করছেন। যে এই যুদ্ধের যে এখন পর্যন্ত পরিস্থিতি সেটির আলোকে তিনি তার এই মূল্যায়নটি তুলে ধরেছেন। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে নতুন যে নেতৃত্ব আসবে ইরানের তাকেও টার্গেট করা হবে, এমনটা কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছেন। এবং ইরানের কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন এখন, সেই সরকারের কর্মকর্তারাও কিন্তু এমনটা আশঙ্কা করছেন যে তাদেরকেও টার্গেট করা হবে। শুধু এটি যুক্তরাষ্ট্রের একার কথা নয়, ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তিনি পরিষ্কারভাবে দুদিন আগে বলেছেন যে নতুন নেতৃত্ব যেই হোক না কেন তাকেও তারা টার্গেটে রাখবে এবং আয়াতুল্লাহ আলী খামেনির যে পরিণতি হয়েছে সেটিও তাকে বরণ করতে হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। নূর, আরও একটা বিষয় আমাদেরকে ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে ইরানের যারা মিত্র দেশগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি চীনের কথা বলি কিংবা রাশিয়ার কথা বলি, তাদের যেই প্রতিক্রিয়া আমরা এখনও পর্যন্ত সেইভাবে লক্ষ্য করছি না। এটির ব্যাপারে তাদের আর কোনো পদক্ষেপ নিতে পারে কি না? ইরানের পাশে আসলে তারা বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখছি এবং এমনও কিছু অসমর্থিত সূত্রে আমরা জেনেছি যে তাদের যে হামলা চালানোর ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে সেখানে তাদের ইকুইপমেন্টস বা সরঞ্জামগত কিছু সুবিধা তারা দিচ্ছে। তবে এটি অসমর্থিত সূত্র বললেও এটি আসলে বাস্তবে কতটুকু কার্যকর হচ্ছে এবং সরাসরি তারা এই যুদ্ধের অংশ নেবে কিনা ইরানের পক্ষে, এমন কোনো তথ্য আপনারা জেনেছেন কিনা? দেখুন, ইরানের যে এখন যে হামলা বা পাল্টা হামলার যে পরিস্থিতিটি চলছে এটি আসলে বহুমাত্রিক রূপ পেয়েছে। এখন পর্যন্ত ইরানের যে স্থাপনাগুলো সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে লক্ষ্যবস্তু সেগুলোতেও কিন্তু পাল্টা হামলা চলছে। এই যুদ্ধের এখন পর্যন্ত ইরানের সবশেষ যেই তথ্য আসছে সেটি হচ্ছে যে ইরানের একটি জাহাজকে লক্ষ্য করে মূলত হামলা চালানো হয়েছে, এটি মার্কিন কর্তৃপক্ষ দাবি করছেন। একই সঙ্গে ইরানও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে। এই রকম একটি পরিস্থিতিতে যে যুদ্ধের যে গতিবিধি সেটি ক্রমশই প্রতিদিনই কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এখন এই যুদ্ধের গতিবিধি কোন দিকে এগোয় সেটি মোটা দাগে আসলে বলা মুশকিল, কারণ নতুন নতুন এলাকাকে টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ইরান টার্গেট করছে মধ্যপ্রাচ্যের যে বেসগুলো রয়েছে সেগুলোতে, যদিও এখন পর্যন্ত ইরানের যে নিহত এবং যুক্তরাষ্ট্রের যে তথ্য তারা এটি দাবি করছেন যে এখানে তাদের 5 জন সেনা মারা গেছে, এমনটা তারা দাবি করছে। কিন্তু এর বিপরীতে কিন্তু ইরানের যে সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি তিনি দাবি করছেন যে তিনি আজকেই দাবি করেছেন যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত
500 সেনা মারা গেছে, এমনটা তিনি দাবি করেছেন। তো এই যে দাবি এবং পাল্টা দাবি, হুমকি ধামকি এখনও পর্যন্ত চলছে, পাশাপাশি তো হামলা চলছেই। সব কিছু মিলিয়ে এই যুদ্ধের গতিবিধি সামনে কোন দিকে এগোয়, এবং আলী লারিজানি বলেছেন যে তারা কোনো ধরনের ছাড় দেবে না সর্বোচ্চ। এবং নূর, আপনাকে ধন্যবাদ।